আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী, তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে, গয়েশ্বর রায়ের হুঁশিয়ারি। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা প্রধান উপদেষ্টার। শেখ হাসিনার বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সরকারের। ডাকসু নির্বাচনে চলছে অনানুষ্ঠানিক প্রচারণা, প্রোপাগান্ডা নিয়ে প্রার্থীদের ক্ষোভ, পক্ষপাতিত্বের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। গাজায় দুর্ভিক্ষ চলছে, কোনো রকম রাগঢাক না করেই জানালো জাতিসংঘ, প্রত্যাখ্যান নেতানিয়াহুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15 বছরের হত্যা ও গুমের সাথে সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই শেখ হাসিনা সহ গুমের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত গুম হওয়া পরিবারের সাথে বিএনপি থাকবে বলেও জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস। এ উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক স্মৃতিচারণ ও প্রদর্শনী করেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না। এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না, আসার কথা নয়। যারা রাজনীতিবিদদের হত্যা করেছে, যারা গুম করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে, সেই ফ্যাসিবাদী সরকারের বিচার হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এর প্রমাণ আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন। আপনারাই দেখবেন, বিশেষ করে আমার তরুণেরা, যুবকেরা, এই শিশুরা দেখবে তাদের পিতা, তাদের ভাইয়ের যে প্রতি অন্যায় করা হয়েছে সেটার বিচার তারা দেখে যেতে পারবে। পরে গুম হওয়া ব্যক্তিদের পুরনো ছবি নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজস। বৃহস্পতিবার এই সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান উপদেষ্টার সফল উদ্যোগের কথা উল্লেখ করেন অ্যান্ড্রুজস। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন পথ নির্দেশক হবে বলে প্রত্যাশা ডক্টর ইউনূসের। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। 25 আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডারদের সংলাপে অংশ নিতে অ্যান্ড্রুজস বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমগুলোকে সতর্ক করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সরকার। সরকারের নিষেধ অমান্যকারী সংবাদ মাধ্যমগুলো আইনি জবাবদিহিতার আওতায় পড়বে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে। এ ধরনের প্রচারকে অপরাধমূলক উল্লেখ করে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে বিবৃতিতে। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে।
মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। সেদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের মধ্যে। অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও। নবেল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জামাল উদ্দিন। শুক্রবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের আবেদন প্রক্রিয়া, যা চলবে শনিবার পর্যন্ত। আবেদন যাচাই বাছাই শেষে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৬ তারিখ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তারপর থেকে সবাই নিজ নিজ পক্ষে নির্ভয়ে নির্দ্বিধায় সব জায়গায় সব ভোটারের কাছে সব প্রচার প্রচারণা চালাতে পারবে। প্রচার শুরুর আগেই নির্বাচনী আমেজ ক্যাম্পাসে। পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। নির্বাচন নিয়ে আশাবাদী দল নিরপেক্ষ প্রার্থীরাও। আমি যেহেতু সর্বকনিষ্ঠ একজন ব্যাচের শিক্ষার্থী এবং মোটামুটি ক্যাম্পাসে এসেছি বেশি দিন হয় নাই, তারপরও আমি ক্যাম্পাসে বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখেছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমি কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার কাছে একটা পরিবারের মতো। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, তাদেরকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। কেউ প্রপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না। আপনারাই সেগুলো বিচার বিশ্লেষণ করবেন, কারা ৫ আগস্ট পরবর্তী সময়ে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার কারা বিশ্ববিদ্যালয় মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে। এদিকে ছাত্র শিবিরের প্যানেল থেকে বলা হচ্ছে, প্রশাসনের আচরণ একপাক্ষিক। ডাকসু নিয়ে আমরা আসলে শঙ্কিত, প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে। নির্বাচন আচরণবিধিতে লেখা আছে কারো কালার প্রিন্টের পোস্টার প্রচারণা পোস্টার দেওয়া যাবে না। আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে, সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে। সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেরও। আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গা তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী সংসদ নামে দুটো গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আমাদের বট আইডি দিয়ে কীভাবে হচ্ছে গিয়ে মানে নির্বাচনের পরিবেশ যদি অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করা হয়, সেটা অনলাইন কেন্দ্রিক বেশি হয়। সেই বিষয়ে আমরা বারবার করে কনসার্ন জানিয়ে আসতেছি। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, হিংসা প্রতিহিংসা নয়, নির্বাচন হবে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায়। গাজায় দুর্ভিক্ষ চলছে, কোনো রকম রাগঢাক না করেই জানালো জাতিসংঘ। ইসরায়েলি অবরোধের জেরে দিন দিন গাজায় খাবারের পরিমাণ তলানিতে ঠেকেছে। ভূখণ্ডের অন্তত ৬ লাখ মানুষ চরম খাদ্য সংকট ও তীব্র অপুষ্টিতে ভুগছে। এই অবস্থায় গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন IPC। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে গাজায় দুর্ভিক্ষ নামতে পারে বলে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিল জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো। তবে এ বিষয়ে কর্ণপাত না করেই ইসরায়েল সহিংসতা চালিয়ে গেছে নিরীহ গাজাবাসীদের ওপর। ইসরায়েলের এ সহিংসতা ও অবরোধের কারণে গাজায় পূর্ণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে IPC। এ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নগরী সহ এর আশেপাশে এর মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই এলাকায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা সর্বোচ্চ আকার নিয়েছে। সেখানে এখন প্রতি 5টি পরিবারের মধ্যে একটি পরিবার তীব্র খাদ্য ঘাটতিতে ভুগছে, প্রতি 3 শিশুর মধ্যে 1 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং প্রতিদিন 10,000 মানুষের মধ্যে সরাসরি ক্ষুধায় বা অপুষ্টিতে মারা যাচ্ছে অন্তত 2 জন। এই ভয়াবহ দুর্ভিক্ষ আগামী মাসের মধ্যে দেইর আল বালাহ ও খান ইউনিস এলাকার 6.5 লাখ নাগরিকের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকগণ। এ দুর্ভিক্ষ পুরোপুরি ঠেকিয়ে দেওয়া সম্ভব ছিল, কিন্তু ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে ফিলিস্তিনি অঞ্চলটিতে খাদ্য সামগ্রী পৌঁছানো যায়নি বলে দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। 2025 সালের এই দুর্ভিক্ষ শুধু গাজার নয়, বরং পুরো বিশ্বের দুর্ভিক্ষ।
এ দুর্ভিক্ষ থেকেই প্রমাণিত হয় গাজায় কি অসহনীয় অত্যাচার চালিয়েছে ইসরায়েল। এটি এমন এক দুর্ভিক্ষ যা কিছু ইসরায়েলি নেতা তাদের যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তবে এই দুর্ভিক্ষের জন্য আমরা সবাই দায়ী, কারণ আমরা গাজার জন্য কিছু করতে পারিনি। এ দুর্ভিক্ষ পরবর্তীতে আমাদের সবাইকে তাড়া করবে। গাজায় অত্যাচার ঠেকাতে তুমি কি করেছিলে, এই প্রশ্নের বোঝা আমাদের আজীবন বইতে হবে। জাতিসংঘের এমন প্রতিবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। আইপিসির তথ্যটি মিথ্যা ও পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছে তারা। হামাসের আংশিক তথ্যের ওপর ভিত্তি করে এই জরিপটি করা হয়েছে বলেও দাবি ইসরায়েলি প্রশাসনের। গাজার এমন পরিস্থিতিতেও বন্ধ নেই ইসরায়েলের হামলা ধরপাকড়। 22 মাসের সহিংসতায় গাজার অর্ধেকের বেশি মানুষ এখন অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর মতো ভয়াবহ সব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।